এই গল্পটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। গল্পের সমস্ত চরিত্র, ঘটনা এবং স্থান সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থাকলে সেটা কাকতালীয়। এখানে ব্যবহৃত প্রযুক্তি, অপরাধ বা রণকৌশল গল্পের প্রয়োজনে উপস্থাপিত হয়েছে এবং এগুলোর কোনোটাই বাস্তব প্রয়োগে আমরা সমর্থন করি না কোনোভাবে। কি ভাবছেন, আজও কোনো স্পাই থ্রিলার গল্প এলো কিনা? দেখুন, স্পাই থ্রিলার কিনা জানি না, তবে খেলাটা আসলেই সাপ লুডো, জানেন? কখন যে ভিনদেশি অস্বাস্থ্যকর চেতনাগুলো এখতিয়ারের বাইরে মই বেয়ে উপরে উঠতে চায়, আবার কখন যে বিশ্বাসঘাতকের দল সাপের ফনা তুলে ছোবল দিতে আসে, সবই আসলে অজানা আতঙ্ক। আর এই অজানা আতঙ্কই বছরের পর বছর ধরে ভারত মাতার ওই ছোট্ট সরু গলার নলিটা একলাই ঢুক গিলে চলেছে। ভাবছি আজকের গল্পটা বলতে বলতে শিলিগুড়ির ট্রেনটা ধরব। আপনারাও শিলিগুড়ি করিডোরের ভৌগোলিক গুরুত্বের কাহিনী শুনতে শুনতে বিচার করুন, কোনটা আসলে বেশি জরুরি, সামরিক সংবেদনশীলতা নাকি ভারতের অখণ্ডতা? বাংলা সাহিত্যের কিছু রহস্য রোমাঞ্চকর গল্প কথায় লিপিবদ্ধ আমাদের এই বিশেষ নিবেদন গল্পের কথালিপি, যেখানে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের কথালিপির কিছু নিজস্ব এক্সক্লুসিভ গল্পের এটি ৫ম অধ্যায়। শুরু হচ্ছে অপারেশন ত্রিশূল। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে যখন শেষ ফ্লাইটটি উড়ে গেল, তখন ঘড়িতে রাত 10টা। হিমালয়ের পাদদেশের এই শহরটি এমনিতে বেশ ব্যস্ত, কিন্তু ফুলবাড়ি বা মাটি গাড়ার দিকে এগোলে অন্ধকারটা একটু বেশি গাঢ় বলে মনে হয়। তিস্তা নদীর উপর দিয়ে বয়ে আসা হিমেল হাওয়ায় চারপাশটাকে একটা অদ্ভুত নিস্তব্ধতায় মুড়ে দিয়েছে। শহর থেকে কিছুটা দূরে একটা পরিত্যক্ত চায়ের গুদামের ভিতর টিম টিম করে আলো জ্বলছে। টেবিলের উপর ছড়ানো মানচিত্রটা সাধারণ নয়। এতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী সেই সরু 22 কিলোমিটার চওড়া ভূখণ্ডটি লাল কালিতে চিহ্নিত করা হয়েছে, যেটাকে সামারবিদরা চেনেন শিলিগুড়ি করিডোর নামে, আর ষড়যন্ত্রকারীরা চেনে গলার নলি হিসেবে। টেবিলের এক পাশে বসে আছে দ্য ওয়েভার। তার আসল নাম কেউই জানে না। সে কোনো দেশের হয়ে লড়ে না, সে লড়ে আদর্শ আর ধ্বংসের নেশায়। তার উল্টো দিকে বসে থাকা লোকটির নাম রণজয় সিং, ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর একজন প্রাক্তন উচ্চ পদস্থ কর্মকর্তা। যদিও এখন দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে এই পরিকল্পনায় সামিল হয়েছে। রণজয় বাবু, আপনার দেওয়া তথ্য অনুযায়ী কিরাতপুর রেল ব্রিজের পিলারে ফাটল ধরানোটা কতটা সহজ হবে? ওয়েভারের কণ্ঠস্বর বরফের মতো শীতল। রণজয় ম্যাপের এক জায়গায় আঙুল ঠেকিয়ে বলল, অসম্ভব বলে কিছু নেই, কিন্তু সময়টাও খুব কম। এই করিডোর দিয়ে প্রতিদিন 600 ট্রেন আর সামরিক ট্রাক যাতায়াত করে। সিকিউরিটিও আগের চেয়ে 10 গুণ বাড়ানো হয়েছে। বিশেষ করে ডোকলাম ইস্যুর পর থেকে এই জায়গাটা এখন ভারতের সবচেয়ে সংবেদনশীল পয়েন্ট। আসলে নিরাপত্তা তখনই কাজ করে যখন বিপদটা বাইরে থেকে আসে, কিন্তু যদি আক্রমণটা ভেতর থেকে হয়, যদি আমরা এই সরু করিডোরটাকে 3 দিক থেকে বিচ্ছিন্ন করে দেই,
নেপাল বর্ডার, বাংলাদেশ বর্ডার আর ভুটান পাহাড়ের দিক থেকে যদি একসাথে বিস্ফোরণ ঘটে, তবে ভারত থেকে 7 সিস্টার্স চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে। কলকাতা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের আইবি দপ্তরে তখন রাত জেগে কাজ করছিলেন স্পেশাল অফিসার বিক্রম সান্যাল। বিক্রমের টেবিলের কফির কাপটা অনেকক্ষণ ঠান্ডা হয়ে পড়ে আছে। তার চোখ ল্যাপটপের স্ক্রিনে, কিন্তু মনখানা 1000 মাইল দূরের ওই শিলিগুড়ি করিডোরে। এই তরুণ গোয়েন্দা অফিসার গত 10 বছর ধরে দেশের সেবায় নিয়োজিত আছেন। কালো চুল, চোখে এখনো তীক্ষ্ণ বুদ্ধির ঝলক। তার সামনে খোলা ল্যাপটপে একের পর এক এনক্রিপ্টেড ফাইল। ইয়াং সাইবার অ্যানালিস্ট ঈশানী দরজায় টোকা দিয়ে ঢুকল। স্যার, আপনাকে একটু দেখতে হবে। তার মুখে উদ্বেগের ছাপ লক্ষ্য করে বিক্রম চশমা খুলে তাকালেন। বললেন, কি হয়েছে ঈশানী? স্যার, গত 3 মাসে ডার্ক ওয়েবে অপারেশন গিলোটিন নামে একটা কোড নেম বারবার আসছিল। আমরা প্রথমে ভেবেছিলাম এটা সাধারণ চ্যাটার, কিন্তু আজ আমরা একটা ক্রিপ্টোকারেন্সির ট্রানজাকশন ট্রেস করতে পেরেছি। কত টাকা? $25 মিলিয়ন বিটকয়েন, একটা চাইনিজ শেল কোম্পানি থেকে পাকিস্তানের একটা ওয়ালেটে। বিক্রমের মুখ শক্ত হয়ে উঠল। তিনি জানতেন এই ধরনের লেনদেন মানে শুধু অর্থ নয়, এটা কোনো বড় অপারেশনের ইঙ্গিত। অ্যান্ড ওয়ালেটের মালিক? এখনও নিশ্চিত নই, কিন্তু আইপি ট্রেস করে দেখা গেছে সংযোগ আসছে করাচির একটা এলাকা থেকে, সেকশন 10। বিক্রম উঠে জানালার কাছে গেলেন। সেকশন 10, সেখানে পাকিস্তানের কিছু চরমপন্থী সংগঠনের গোপন ঘাঁটি আছে বলে তাদের সূত্র জানিয়েছিল। অপারেশন গিলোটিন। মনে মনে আওড়ালেন বিক্রম। গিলোটিন মানে মাথা কাটা। আর যদি ভারতের মানচিত্রে মাথা কাটার কথা আসে, শিলিগুড়ি করিডর। শেষ করল ঈশানী। ঠিক তখনই বিক্রমের সিকিউর ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা, কলকাতা ফিল্ড অফিস এমার্জেন্সি। তিনি কলটা রিসিভ করলেন। ওপাশ থেকে তার পুরনো সহকর্মী রুদ্র চক্রবর্তীর কণ্ঠ শোনা গেল। বিক্রম, আমাদের একটা সোর্স শিলিগুড়িতে মারা গেছে। গাড়ি দুর্ঘটনা বলছে পুলিশ, কিন্তু আমার মনে হচ্ছে এটা হত্যা। কে ছিল সে? রহিম মিয়া বাংলাদেশে বর্ডারের কাছে চা বাগানে কাজ করত। সে গত সপ্তাহে আমাকে বলেছিল যে বর্ডারের ওপারে রাতে অস্বাভাবিক নড়াচড়া দেখেছে, ভারী ট্রাক আর অস্ত্রের শব্দ। শুনে বিক্রমের হৃদস্পন্দন যেন বেড়ে উঠেছে। রুদ্র, তার শরীরে অটোপসি কি হয়েছে? হচ্ছে, কিন্তু বিক্রম আর একটা জিনিস, তার মোবাইলে একটা ছবি পেয়েছি, পাঠাচ্ছি তোমাকে। কয়েক সেকেন্ডের মধ্যে বিক্রমের ফোনে একটা ছবি এলো। ছবিটা অন্ধকারে তোলা, ঝাপসা, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে একটা ওয়্যারহাউস। বাইরে দাঁড়িয়ে আছে সামরিক পোশাকের লোকজন, আর দেওয়ালে আঁকা একটা প্রতীকী। একটা ড্রাগনের মুখ থেকে বেরিয়ে আসছে ছুরি। এটা বিক্রম দেখেই চিনতে পারলেন। এটা জুলফিকার ব্রিগেডের প্রতীক, বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম জঙ্গি সংগঠন। বিক্রম সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে তিনি ইন্টারকমে চাপ দিলেন। কল এভরিওয়ান ইন দ্য কনফারেন্স রুম উইদিন 15 মিনিটস, ইটস আর্জেন্ট। ঠিক তার পরের ঘন্টাতেই আইবির টপ অফিসারদের সামনে বিক্রম একটা প্রেজেন্টেশনের আয়োজন করলেন। স্ক্রিনে ভেসে উঠল শিলিগুড়ি করিডোরের ম্যাপ। মাত্র 22 কিলোমিটার চওড়া এই সরু ভূখণ্ড, যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের সাথে যুক্ত করে রেখেছে। বিক্রম বললেন, Everyone, we have a situation. As you already know that, এই করিডোর যদি কেটে দেওয়া হয়, ভারতের 7টি রাজ্য মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আর এটা হবে ভারতের জন্য সবথেকে বড় নিরাপত্তা সংকট। কিন্তু এটা কিভাবে সম্ভব? ডিরেক্টর জেনারেল প্রশ্ন করলেন।
আমাদের সেনাবাহিনী তো সেখানে মোতায়েন আছে। বিক্রম পরের স্লাইডে গেলেন, বললেন, স্যার, আমরা বিশ্বাস করছি এটা একটা মাল্টিলেয়ার অপারেশন হতে পারে। প্রথমত সাইবার অ্যাটাকের মাধ্যমে আমাদের কমিউনিকেশন সিস্টেম বন্ধ করা, দ্বিতীয়ত সন্ত্রাসী হামলা, আর তৃতীয়ত স্থানীয় বিদ্রোহকে উস্কে দেওয়া। ডু ইউ হ্যাভ এনি প্রুফ? বিক্রম ঈশানীর দিকে তাকালেন। ইয়াং সাইবার অ্যানালিস্ট উঠে দাঁড়িয়ে বলল, স্যার, আমরা চাইনিজ পিএল এর সাইবার ইউনিটের একটা ম্যালওয়্যার ডিটেক্ট করেছি। এটা ইন্ডিয়ান রেলওয়ে নেটওয়ার্কে ঢুকছে, বিশেষ করে নিউ জলপাইগুড়ি জাংশনের সিস্টেমে। এটা একটা টাইম বম্ব। সঠিক সময় অ্যাক্টিভেট করলে পুরো রেল যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এতগুলো কথা শুনবার পর ঘরে একটা নীরবতা নেমে এলো। বিক্রম আবারও বললেন, আমাদের হিউম্যান সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী পাকিস্তানের আইএসআই এই অপারেশনে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, চীন দিচ্ছে টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্সিয়াল এইড, আর বাংলাদেশের জুলফিকার ব্রিগেড হবে গ্রাউন্ড ফোর্স। অল রাইট, ভেরি ওয়েল। তা এক্ষেত্রে তোমার কি পরামর্শ? আমাদের একটা কাউন্টার অপারেশন দরকার। আমি শিলিগুড়ি যেতে চাই স্যার। সেখানে একটা টিম নিয়ে কাজ করব, প্যারা স্পেশাল ফোর্সের সহায়তা লাগবে। ডিরেক্টর জেনারেল কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, ঠিক আছে, আমি অনুমোদন দিচ্ছি। বাট এভরিওয়ান রিমেম্বার, দিস ইজ নট অ্যান অফিসিয়াল অপারেশন। কোনো কিছু ভুল হলে কিন্তু সরকার তা স্বীকার করবে না। বিক্রম মাথা নাড়লেন। তিনি এই ধরনের পরিস্থিতিতে অভ্যস্ত। কিছুক্ষণ পর বিক্রম মিটিং শেষ করে নিজের কেবিনে ফিরে এলো। একটা এনক্রিপ্টেড ইমেল এসেছে তার ইনবক্সে। প্রেরকের নাম নেই, শুধু একটা সাবজেক্ট লাইন, দ্য চিকেন স্নেক ইজ অ্যাবাউট টু বি স্ন্যাপড। লেখাটা পড়া মাত্র বিক্রমের কপালে যেন একটা ভাঁজ পড়ল। তিনি ঈশানীকে আবার ডাকলেন। ঈশানী, এই মেলটার সোর্স ট্র্যাক করো, আর দেখো গত 48 ঘন্টায় শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি এলাকা থেকে আরও কোনো অস্বাভাবিক ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হয়েছে কিনা। অর্ডার পাওয়া মাত্র ঈশানী কিবোর্ডে দ্রুত আঙুল চালালো। কয়েক মিনিটের নীরবতা ভেদ করে ঈশানী অস্ফুট স্বরে বলে উঠল, স্যার, আপনি বিশ্বাস করবেন না, চীনের পর এবার দুবাইয়ের একটা শেল কোম্পানি থেকে শিলিগুড়ির 5 জন ট্রাক ট্রান্সপোর্টারের অ্যাকাউন্টে প্রায় 10 কোটি টাকা ঢুকেছে, অথচ তাদের কোনো বড় অর্ডার নেই। ট্রান্সপোর্টার কেন? বিক্রম মনে মনে অঙ্ক মেলাতে শুরু করলেন। তার মানে তারা রাস্তা জ্যাম করতে চায়, নাকি ট্রাকে করে ভারী কিছু নিয়ে যেতে চায় যাকে ও সন্দেহ করবে না? বিক্রম আর এক মুহূর্ত দেরি না করে সিকিউরিটি ব্যুরোর আইজির কাছে ফোন করলেন। স্যার, আবার একটা ট্রানজ্যাকশন ট্রেস করা হয়েছে। আমাদের আর দেরি করা বোধহয় ঠিক হবে না, শিলিগুড়ি যেতে হবে এখনই। আইজি সাহেব বললেন, বিক্রম, তুমি ঠিক কি আন্দাজ করছো? এনিথিং সিরিয়াস? একটা বড় কিছু ঘটতে চলেছে স্যার। অপারেশন সিন্ডিকেটের কোল্যাপস শুরু হয়ে গেছে বলেই আমার ধারণা। আইজি সাহেবের গলার স্বর উপাস থেকে মনে হলো গম্ভীর হয়ে এসেছে। তিনি জানেন, বিক্রম চ্যাটার্জি যখন কোনো বিষয়কে সিরিয়াস বলেন তখন তার পেছনে সুনির্দিষ্ট তথ্য থাকে। অপারেশন সিন্ডিকেটেড কোল্যাপস, অপারেশন সিন্ডিকেটেড কোল্যাপস। বিক্রম, তুমি কি সেই পুরনো ফাইলটার কথা বলছো, যেটা গত বছর ইন্টারপোল ক্লোজ করে দিয়েছিল? হ্যাঁ স্যার, সবাই ভেবেছিল ওই নেটওয়ার্কটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই ট্রানজ্যাকশনগুলো অন্য কথা বলছে। চীন আর দুবাই থেকে মালদা হয়ে শিলিগুড়িতে এই বিশাল অঙ্কের টাকা পৌঁছানো মানে হলো ওরা গ্রাউন্ড লেভেলে ম্যান পাওয়ার আর লজিস্টিক কিনছে স্যার। আমাদের হাতে সময় নেই। আমি আর ঈশানী পরের ফ্লাইটেই বাগডোগরা যাচ্ছি। অল রাইট, আমি সুকনা ক্যান্টনমেন্টে মেসেজ পাঠিয়ে দিচ্ছি। আর্মি ইন্টেলিজেন্স তোমাদের সাথে কোঅর্ডিনেট করবে। কিন্তু মনে রেখো বিক্রম, শিলিগুড়ি করিডোর আমাদের দেশের লাইফ লাইন। ওখানে একটা ছোট্ট ভুল মানেই পুরো নর্থ ইস্ট বিচ্ছিন্ন হয়ে যাওয়া। সো বি কেয়ারফুল অ্যান্ড মেক ইউর মাদারল্যান্ড প্রাউড। ঘড়িতে তখন রাত 2টো। শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় একটা বিশাল লরি দাঁড়িয়ে আছে।
লরিটার গায়ে অত্যাবশ্যকীয় বর্ণ লেখা, কিন্তু ভিতরে যা আছে তা কোনো খাবার বা ওষুধ নয়। ভিতরে রাশিয়ান প্রযুক্তির থার্মিট এক্সপ্লোসিভ, যা কংক্রিট আর স্টিলকে মুহূর্তের মধ্যে গড়িয়ে দিতে সক্ষম। রণজয় সিং তদারকি করছিল লোডিংয়ের। তার হাতে একটা স্যাটেলাইট ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে একটা যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো। আপনারা সবাই প্রস্তুত? হ্যাঁ, আগামীকাল ঠিক রাত 12:01 তিস্তা ব্রিজ আর জলপাইগুড়ি রেল লাইন একসাথে উড়িয়ে দেওয়া হবে। আর আমাদের স্লিপার সেলগুলো শিলিগুড়ি শহরে দাঙ্গা শুরু করে দেবে, যাতে পুলিশ আর সেনাবাহিনী সেই ঝামেলা সামলাতেই ব্যস্ত থাকে। ওয়েভারের পরিকল্পনা একেবারে নিখুঁত। শিলিগুড়ি করিডোর দিয়ে যাওয়া হাইওয়ে NH-31 যদি বন্ধ হয়ে যায়, তবে ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ আসাম, মেঘালয়, মণিপুর এবং নাগাল্যান্ড সব কার্যত ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কোনো সামরিক সাহায্য পৌঁছবে না, কোনো রেশন পৌঁছতে পারবে না। এদিকে পরদিন ভোরে বাগডোগরা পৌঁছলেন বিক্রম আর ঈশানী। তারা ছদ্মবেশে একজন সাধারণ পর্যটকের মতো একটি গাড়ি ভাড়া করলেন। তাদের গন্তব্য ফুলবাড়ি সীমান্ত এলাকা। বাগডোগরা বিমানবন্দরে নামার পর বিক্রম লক্ষ্য করলেন চারপাশটা কেমন যেন স্বাভাবিকের চেয়ে একটু বেশি শান্ত। ট্যাক্সি স্ট্যান্ডে কোনো শোরগোল নেই, অথচ এই সময় পর্যটকদের ভিড় থাকার কথা। ঈশানী তার ট্যাবলেটে জিপিএস ট্র্যাকার অন করে ফিস করে বলল, স্যার, ওই 5 জন ট্রান্সপোর্টারের মধ্যে একজনের জিপিএস লোকেশন এখন দেখাচ্ছে ফাঁসি দেওয়ার কাছে, একটা পরিত্যক্ত কোল্ড স্টোরেজে। জায়গাটা বাংলাদেশ বর্ডারের খুব কাছে। ফাঁসি দেওয়া করিডোরের সবচেয়ে সরু অংশ, তার মানে ওখানেই ওরা কিছু একটা ঘটাতে চায়। চলো, আর সময় নষ্ট করা ঠিক হবে না। একটা সাধারণ নীল রঙের ট্যাক্সি ভাড়া করে ওরা রওনা হলো। পাহাড়ের কোল ঘেঁষে রাস্তা। অন্ধকার নামার সাথে সাথে কুয়াশা আরো ঘন হতে শুরু করেছে। গাড়িতে যেতে যেতে বিক্রম লক্ষ্য করলেন রাস্তার মোড়ে কিছু অপরিচিত যুবক দাঁড়িয়ে আছে। তাদের হাবভাব মোটেই স্থানীয় মানুষের মতো নয়। তাদের পকেটে ভারী কিছু লুকোনো মনে হচ্ছে। ঈশানী, তোমার ফোনের সিগন্যাল জ্যামার ডিটেক্টরটা অন করো। বিক্রম নিচু স্বরে বললেন। ঈশানী চেক করে চমকে উঠল। স্যার, আপনি ঠিক ধরেছেন। এই পুরো 10 কিলোমিটার রেডিয়াসে একটা হাই ফ্রিকোয়েন্সি জ্যামার কাজ করছে। আমাদের মোবাইল নেটওয়ার্ক যে কোনো সময়ে চলে যেতে পারে। হঠাৎ বিক্রমের চোখ গেল আয়নার দিকে। একটা কালো এসইউভি অনেকক্ষণ ধরে ওদের ধাওয়া করছে। বোঝা গেল ষড়যন্ত্রকারীরা টের পেয়ে গেছে যে তাদের পিছনে কোনো শিকারী লেগেছে। ঈশানী, সিট বেল্ট শক্ত করে বাঁধো। বিক্রম ট্যাক্সি ড্রাইভারকে ইশারা করলেন গতি বাড়ানোর জন্য। ঠিক তখনই পিছনে থাকা গাড়িটা ফায়ারিং শুরু করলো। ট্যাক্সির পিছনের কাঁচ চুরমার হয়ে গেল মুহূর্তের মধ্যে। ড্রাইভার আতঙ্কে ব্রেক কষতে যাচ্ছিল, কিন্তু বিক্রম তার হাত সরিয়ে নিজেই স্টিয়ারিং ধরলেন। মাথা নিচু করো, গর্জন করে উঠলেন বিক্রম। রাস্তার এক পাশে গভীর খাদ, অন্য পাশে পাহাড়। বিক্রম জানতেন এই ধাওয়া শুধু তাদের থামানোর জন্য নয়, বরং তাদের মূল ষড়যন্ত্রের আস্তানা থেকে চিরতরে দূরে সরিয়ে রাখবার জন্য। শুরু হলো পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায় এক রুদ্ধশ্বাস ধাওয়া। একদিকে গভীর খাদ, অন্যদিকে ঘন জঙ্গল।
বিক্রম স্টিয়ারিংটা শক্ত করে ধরলেন। তার মনে পড়ল শিলিগুড়ি করিডোর বাঁচানো মানে শুধু একটা রাস্তা বাঁচানো নয়, ভারতের মানচিত্রের এক অখণ্ডতা রক্ষা করা। শিলিগুড়ির উপকণ্ঠে মহানন্দা ব্যারেজ। দিনের বেলা পর্যটকদের ভিড় থাকলেও রাতের এই নির্জনতায় জায়গাটা যেন একটা মৃত্যুপুরী। তিস্তার জল আর মহানন্দা স্রোত যেখানে নিয়ন্ত্রিত হয়, সেই গেটগুলোর উপর কেমন যেন এখন একটা অভিশপ্ত ছায়া ঘোরাফেরা করছে। বিক্রমের জিপটা জঙ্গলের রাস্তায় সজোরে বাঁকল। হঠাৎ একটা গুলি এসে গাড়ির পিছনের কাঁচে লাগল। গাড়ির পিছনের কাঁচ গুড়িয়ে ঈশানীর ল্যাপটপের উপর বৃষ্টি বিন্দুর মতো ঝরে পড়েছে। পেছনে থাকা ব্ল্যাক এসইউভি দুটো অবিরাম MP5 ব্রাশ ফায়ার করেই চলেছে। বিক্রম স্টিয়ারিংটা পাগলের মতো ডাইনে বায়ে ঘোরাচ্ছেন যাতে শত্রুরা নিশানায় ভুল করে। ঈশানী, পাসওয়ার্ড কি কাজ করছে না? বিক্রমের গলার রগগুলো ফুলে উঠেছে। ঈশানী কিবোর্ডে আঙুল চালাতে চালাতে চিৎকার করে বলল, না স্যার, ওরা ডাবল লেয়ার এনক্রিপশন ব্যবহার করছে। পাসওয়ার্ড শুধু টেক্সট নয়, ওটা একটা হেক্সাডেসিমাল অ্যালগরিদম, প্রতি 30 সেকেন্ডে বদলে যাচ্ছে। এটা কোনো সাধারণ হ্যাকারের কাজ নয় স্যার, এটা রেড ড্রাগন সাইবার সেলের তৈরি প্রোটোকল। বিক্রম দাঁতে দাঁত চেপে গাড়িটা একটা মেঠো রাস্তার দিকে ঘুরিয়ে দিলেন। তুমি নিশ্চিত তো যে ওরা আজকে রাত্রে গেট খুলবে? অন্য কোনো উদ্দেশ্য নেই তো? 100% শিওর স্যার। আমি যখন ওই দুবাই ট্রানজাকশনগুলো ট্র্যাক করছিলাম, তখন একটা এনক্রিপ্টেড ভয়েস নোট ডিকোড করেছিলাম। ওটা ছিল রণজয়ের গলার আওয়াজ। সে বলছিল, বর্ষার জল স্তর এখন চরমে, মহানন্দার গেট খুলে দিলেই ডুয়ার্সের সমস্ত ব্রিজ ধসে পড়বে আর সেনাবাহিনী শিলিগুড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। স্যার, ওরা জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বলতে বলতেই পিছনের গাড়িটা থেকে একটা বুলেট বিক্রমের ডান পাশের লুকিং গ্লাসটা উড়িয়ে দিল। বিক্রম চেঁচিয়ে বললেন, রণজয়ের মেলটা মনে করো ঈশানী। ও লিখেছিল চিকেন স্নেক ইজ অ্যাবাউট টু স্ন্যাপড। স্ন্যাপড শব্দটার মধ্যেই কোনো একটা ক্লু আছে। স্ন্যাপড, SN। স্যার, এনক্রিপশনটা রিভার্স হতে পারে। ওরা হয়তো টাইম স্ট্যাম্প ব্যবহার করছে। ঈশানী টাইপ করল, 2026 TPPANS MNB। স্ক্রিনে লাল অক্ষরে ফুটে উঠল, Access denied. 2 attempts left. ঈশানী, আর মাত্র দুটো সুযোগ। স্যার, আমি বুঝেছি। পাসওয়ার্ডটা স্ট্যাটিক নয়, ওটা মহানন্দার বর্তমান জলস্তরের রিডিংয়ের সাথে লিঙ্ক করা। আমাকে IoT সেন্সর হ্যাক করে রিয়েল টাইম ডেটা নিতে হবে। ঈশানীর আঙুলগুলো কিবোর্ডের উপর যেন ঝড় তুলেছে। এদিকে বাইরে তখনও বুলেটের শব্দ জঙ্গলটাকে কাঁপিয়ে দিচ্ছে। হঠাৎ ঈশানী চিৎকার করে উঠল, পেয়েছি। বর্তমান ডেপথ 26.5 মিটার। পাসওয়ার্ড হবে SN2652026CHX। ঈশানীর এন্টার চাপার ঠিক আগের মুহূর্তে 1 সেকেন্ডের জন্য স্ক্রিনটা থমকে গেল। 1, 2, 3 স্ক্রিনে সবুজ আলো জ্বলে উঠল। Access granted. Gate control overridden. ইয়েস, গেট লক হয়ে গেছে। ঈশানী আনন্দে চিৎকার করে ওঠার আগেই একটা বিকট শব্দে গাড়ির সামনের টায়ারটা ফেটে গেল। গাড়িটা প্রচণ্ড গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটা বিশাল শালগাছের গায়ে ধাক্কা খেল। এয়ারব্যাগগুলো সজোরে খুলে গেল। মুহূর্তের জন্য সব কিছু স্তব্ধ। শুধু মহানন্দার জলের গর্জন আর ইঞ্জিনের ভাঙা অংশ থেকে বের হওয়া ধোঁয়া চারপাশটাকে একটা বিভীষিকাময় কুয়াশায় ঢেকে দিয়েছে। পেছনের এসইউভিটি ধীর গতিতে এগিয়ে আসছে। তাদের হেডলাইটের তীব্র আলো এখন বিক্রমের আধ বোঝা চোখের উপর স্থির। গাড়ির ধোঁয়া আর অন্ধকারের কুয়াশা চিরে বিক্রম যখন বেরিয়ে এলেন, তার বাঁ কান দিয়ে রক্ত চুয়ে জামা ভিজিয়ে দিচ্ছে। মাথাটা ভোঁ ভোঁ করছে, কিন্তু চোখের দৃষ্টি তখনও তীক্ষ্ণ। ঈশানী তখনও ভিতরে,
সিটের নিচে পা আটকে গিয়ে সে যন্ত্রণায় ছটফট করছে। ঠিক সেই মুহূর্তে পেছনে থাকা এসইউভি থেকে নেমে এলো চারজন সশস্ত্র ছায়াপথ। তাদের মাঝখান থেকে রণজয় সিং ধীর পায়ে এগিয়ে এলো, হাতে একটা সাইলেন্সার লাগানো কালো গ্লক পিস্তল। সো স্যাড বিক্রম, আইবিতে তোমার রেকর্ডটা তো বেশ উজ্জ্বলই ছিল, কিন্তু ফিল্ডে এসে যে তুমি বড্ড দেরি করে ফেললে। কথাটা রণজয় সিং এর গলায় কতকটা বিদ্রুপের মতো শোনালো। বিক্রম টাল সামলে একটা শুকনো হাসি হাসলেন। রণজয় সিং, বিএসএফ এর সেই মেডেলগুলো কি এখন বাজারে বিক্রি করে দিয়েছেন? দেশদ্রোহিতার দর কত উঠল? 10 কোটি নাকি তার চেয়েও বেশি? সঙ্গে সঙ্গে রণজয় সিং পিস্তলের নলটা বিক্রমের কপালে চেপে ধরল। এটা টাকার লড়াই নয় বিক্রম, এটা ইতিহাসের মোড় ঘোরানোর লড়াই। কিছুক্ষণ পরেই যখন সেবক ব্রিজ আর জলপাইগুড়ি রেল লাইন একসাথে ধুলোয় মিশবে, তখন শিলিগুড়ি হবে একটা বিচ্ছিন্ন দ্বীপ। শুকনা ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর ডায়েরিতেই বন্দী হয়ে থাকবে। হঠাৎ বিক্রমের পকেটে থাকা ট্রান্সমিটারটা একটা মৃদু কম্পন দিয়ে জানান দিল শিকারী এখন শিকার হয়েছে। বিক্রমের চোখের মনি স্থির হয়ে গেল। বলল, আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন রণজয় বাবু, এই বাজিটা আমি একা খেলছি না। ঠিক সেই মুহূর্তে বনের অন্ধকার চিরে চারপাশ থেকে 1000 পাওয়ারের সার্চ লাইটের তীব্র আলো আছড়ে পড়ল ওদের উপর। হাত ওপরে তুলুন, এলাকা ঘিরে ফেলা হয়েছে। মাইকে গর্জে উঠল ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের একজন কমান্ডারের কণ্ঠ। রণজয় ফ্র্যাকশন অফ সেকেন্ড বিচলিত হতেই বিক্রম বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন। ডান হাতের একটা বিশেষ কৌশলে রণজয়ের কবজিতে আঘাত করতেই পিস্তলটা ছিটকে ঝোপের আড়ালে চলে গেল। কিন্তু রণজয় কোনো সাধারণ অপরাধী নয়, সে ক্লোজ কোয়ার্টার ব্যাটেলে ওস্তাদ। রণজয় সামলে নিয়ে বিক্রমের পাঁজরে এক সজোরে কুনুইয়ের গুঁতে মারল। বিক্রম ছিটকে গিয়ে গাড়ির বনেটের উপর পড়লেন। শুরু হলো একটা হাড় কাঁপানো লড়াই। বিক্রমের ঘুষি আর রণজয়ের ডিফেন্স দুজনেই একে অপরের শক্তির পরীক্ষা নিচ্ছিল। হঠাৎ রণজয় বুঝতে পারল কমান্ডো খুব কাছে চলে এসেছে। সে তাড়াতাড়ি বেল্ট থেকে একটা ছোট্ট গোলক বার করে সজোরে মাটিতে আছড়ে ফেলল। না, ধোঁয়া নয়, একটা তীব্র সাদা আলোর ঝলকানিতে পুরো এলাকা জ্বলে উঠেছে। ফ্ল্যাশব্যাং। এক মুহূর্তের জন্য বিক্রম আর কমান্ডার চোখ অন্ধ হয়ে গেল। কানে এলো এক অসহ্য হাই পিচ শব্দ। চোখের দৃষ্টি ফিরে আসতেই বিক্রম দেখলেন রণজয় অন্ধকারে সুযোগ নিয়ে জঙ্গলের গভীরতায় অদৃশ্য হয়ে গিয়েছে। রাত তখন 3:10। বিক্রম কমান্ডারকে নির্দেশ দিলেন, অর্জুন, রণজয়কে পরে ধরা যাবে, আগে সেবক ব্রিজ আর মহানন্দা ব্যারেজের বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে হবে। আমাদের কাছে আর মাত্র 40 মিনিট সময় আছে। বিক্রম আর কমান্ডার ক্যাপ্টেন অর্জুন দ্রুত সেবক ব্রিজের দিকে রওনা হলেন। একমাত্র এই ব্রিজটি পাহাড়ে যাওয়ার একমাত্র লাইফলাইন। যদি এটা কোনোভাবে ভেঙে পড়ে তবে সিকিম আর উত্তরবঙ্গের উপরের দিকের সমস্ত যোগাযোগ এক নিমেষে বিচ্ছিন্ন হয়ে যাবে। ব্রিজের নিচে নেমে বিক্রম শিউরে উঠলেন। লোহার পিলারের গায়ে ম্যাগনেটিক থার্মিট চার্জ লাগানো হয়েছে, আর তার সাথে যুক্ত করা হয়েছে একটা ডিজিটাল টাইমার। টাইমারটা লাল বার্তা দিচ্ছে 39.45 সেকেন্ডস, 39.44 সেকেন্ডস। সময় দ্রুত হারে কমছে। ক্যাপ্টেন অর্জুন পরীক্ষা করে বললেন, স্যার, যেটা দেখতে পাচ্ছি এগুলো কোনো সাধারণ বোমা নয়।
এগুলো রিমোট সেন্সারের সাথে যুক্ত। তবে যদি কেউ ছেড়খাড় করার চেষ্টা করে, তার কাটার চেষ্টা করে, তবে সাথে সাথে বিস্ফোরণ করবে। বিক্রম তার রেডিও সেট অন করলেন। ঈশানী, আর ইউ দেয়ার? ঈশানী তখন অন্য একটা আর্মি জিপে বসে তার ল্যাপটপটা নিয়ে যুদ্ধ করছে। হ্যাঁ স্যার, আমি বোমার ফ্রিকোয়েন্সি ধরার চেষ্টা করছি, কিন্তু একটা সমস্যা আছে। এই বোমাগুলো একটা স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে ওয়েভারের কন্ট্রোল রুমের সাথে যুক্ত। ও চাইলে এক ক্লিকেই সব উড়িয়ে দিতে পারে। উইভার কোথায় থাকতে পারে? ভাবতে ভাবতে বললেন বিক্রম। ও এমন জায়গায় থাকবে যেখান থেকে ও পুরো করিডোরটা দেখতে পাবে, আবার সহজেই সীমানা পার হতে পারবে। ক্যাপ্টেন, আপনি এখানে বোমা ডিফিউজ করার টিমটা সামলান, আমি উইভারকে খুঁজতে যাচ্ছি। গর্জে উঠে বললেন বিক্রম। নেপাল সীমান্তের ঘন জঙ্গলের ভিতর দিয়ে জিপ ছোটানোর সময় বিক্রমের মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছিল। রণজয় পালিয়ে গেলেও মেইন কন্ট্রোল সেন্টারটা ঠিক কোথায় তা তখনও অস্পষ্ট। ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটা ইলেকট্রিসিটি বোর্ডের একজন লোকাল অফিসারের কল এলো। হ্যালো বিক্রম বাবু, আপনি যে গ্রিডের উপর নজর রাখতে বলেছিলেন সেখানে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছি। ব্যাপারটা ঠিক পরিষ্কার করে বলুন। প্যানি ট্যাঙ্কি আর পানিঘাটার মাঝখানের ওই পরিত্যক্ত পুরানো ওয়াচ টাওয়ার এলাকার হাই ভোল্টেজ লাইনে হঠাৎ ইলেকট্রিসিটি কনজাম্পশন অস্বাভাবিক বেড়ে গেছে। সাধারণত ওখানে 0 রিডিং থাকে, কিন্তু গত 5 ঘন্টায় সেখানে কয়েক কিলোওয়াট লোড দেখাচ্ছে। মনে হচ্ছে কেউ ওই টাওয়ারের মেইন গ্রিড থেকে সরাসরি পাওয়ার নিচ্ছে। টাওয়ারের নিজস্ব জেনারেটর ব্যাকআপ নেই? ছিল স্যার, কিন্তু চেক করে দেখলাম কে বা কারা কাল রাতে ওই জেনারেটর সিস্টেমটা পুরোপুরি ড্যামেজ করে দিয়েছে। হঠাৎ বিক্রমের মাথায় খেলে গেল শিলিগুড়ির কাছেই নেপাল বর্ডারের কাছে একটা পুরনো ওয়াচ টাওয়ার আছে, যেটা এখন পরিত্যক্ত। সেখান থেকে পুরো করিডোরটা পরিষ্কার দেখা যায়। বিক্রম আর এক মুহূর্ত দেরি করলেন না। বৃষ্টির পূর্বাভাস দেওয়া কালো মেঘের নিচ দিয়ে তিনি ছায়ার মতো এগিয়ে চললেন সেই টাওয়ারের দিকে। বাতাসের শো শো শব্দের রহস্য আরো ঘনীভূত হচ্ছে। হাতে শুধু একটা 9mm পিস্তল, বিক্রম নিঃশব্দে টাওয়ারের পুরনো লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। উপরে একটা ক্ষীণ নীলচে আলো জ্বলছে কেবল। ঘরের ভিতর ঢুকতেই তিনি ওয়েভারকে দেখতে পেলেন। একজন মাঝবয়সী লোক, শান্ত চেহারার, চোখে চশমা পরিহিত। সে একটা হাইটেক ড্যাশবোর্ডের সামনে বসে আছে, যেটা সচল রাখতে সরাসরি গ্রিড থেকে বিদ্যুৎ টানা হচ্ছে। তার আঙুল একটা বড় লাল বোতামের উপর স্থির। ওয়েলকাম মিস্টার চ্যাটার্জি। পেছনে না ফিরেই বলল এভার। বিদ্যুৎ দপ্তরের ওই ছোট্ট ক্লুটা না পেলে হয়তো আপনার এখানে আসতে আরও সময় লাগতো। আপনি ঠিক সময় এসেছেন। ইতিহাসের সাক্ষী হতে কে না চায়? ইতিহাস নয়, আপনি নিজের মৃত্যু পরোয়ানা লিখছেন। বিক্রম শান্ত অথচ কঠিন স্বরে বললেন কথাটা। আপনার ব্যাকআপ জেনারেটর নষ্ট করাটাই আপনার কাল হলো। আপনার সব লোক ধরা পড়ে গেছে। রণজয় সিংহ বর্ডারে কোণঠাসা। রণজয় ছিল আমার একটা ঘটি মাত্র শুধু। সে ধরা পড়লে আমার কিচ্ছু যায় আসে না। আমার লক্ষ্য পূরণ হতে আর মাত্র 2 মিনিট বাকি। এই দেখুন। বলেই সে স্ক্রিনের দিকে ইশারা করল। সেবক ব্রিজ, মহানন্দা ব্যারেজ আর এনজিপি স্টেশন, এই সবগুলো এখন এই পাওয়ারের লাইনের মাধ্যমে আমার হাতের মুঠোয় আছে। এরই মধ্যে বিক্রম পিস্তল তাক করলেন। হাতটা ওপরে তুলুন আর রিমোটটা সরিয়ে দিন। দেখুন, যদি আপনি আমাকে গুলি করেন, আমার হাতের চাপে বোতামটা টিপে যাবে। আর যদি না করেন, তবে টাইমার নিজে থেকেই তার কাজ করে দেবে। আপনি এমনিতেই হারবেন বিক্রম বাবু। ওয়েভারের কণ্ঠে একটা চাপা উন্মাদনা লেগে আছে। বিক্রম জানতেন মেইন সার্ভার সচল থাকলে সিগন্যাল আটকানো অসম্ভব। তিনি লক্ষ্য করলেন ওয়েভারের ডান পায়ের কাছে সেই মেইন জাংশন বক্সটা, যেখান থেকে
টাওয়ারে বিদ্যুৎ ঢুকছে। 1 সেকেন্ডেরও ভগ্নাংশে বিক্রম গুলিটা চালালেন, তবে ওয়েভারের বুকে নয়, সেই জাংশন বক্সে। আগুন আর স্ফুলিঙ্গের সাথে সাথে পুরো টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। অন্ধকারে ডুবে গেল সমস্ত জায়গাটা। ওয়েভার চিৎকার করে বোতামটা চাপার চেষ্টা করলো, কিন্তু ইলেকট্রিক সিগন্যাল ছাড়া রিমোট অকেজো হয়ে গিয়েছিল। বিক্রম ঝাঁপিয়ে পড়ল ওয়েভারের উপর। শুরু হলো আবারও এক মরণপণ লড়াই। ওয়েভারের পকেট থেকে একটা ছোট্ট ছুরি বেরিয়ে এলো। সে বিক্রমের কাঁধে সজোরে কোপ বসালো। যন্ত্রণায় বিক্রমের চোখের সামনে অন্ধকার নেমে এসেছে, কিন্তু তিনি হাল ছাড়লেন না। শেষ শক্তি সঞ্চয় করে ওয়েভারের মাথাটা ড্যাশবোর্ডের লোহার কোণায় সজোরে ঠুকে দিলেন। ওয়েভার অচৈতন্য হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। ঘড়িতে সকাল 5টা। সেবক ব্রিজের টাইমারটা 00.05 সেকেন্ডে এসে থমকে গেছে। ক্যাপ্টেন অর্জুন আর তার দল সফলভাবে বোমাগুলো ডিঅ্যাক্টিভেট করেছেন। শিলিগুড়ি করিডোর এখন তথাকথিত সুরক্ষিত। বিক্রম টাওয়ারের ব্যালকনি থেকে দেখলেন ভোরের প্রথম আলো কাঞ্চনজঙ্ঘার চূড়ায় এসে পড়েছে, কিন্তু তার মনে শান্তি কোথায়? তিনি ওয়েভারের ল্যাপটপটা পরীক্ষা করতে গিয়ে একটা জিনিস দেখলেন, যদিও জিনিসটা রক্ত হিম করে দেওয়ার মতো। ল্যাপটপের স্ক্রিনে একটা ম্যাপ খুলল, তবে সেটা শিলিগুড়ির নয়, সেটা রাজধানী দিল্লির। সেখানে একটা মেসেজ পপ আপ করছে, ফেজ 1 failed, initiating phase 2, the capital says। তার মানে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, এটা সবে মাত্র শুরু। শিলিগুড়ি করিডোর ছিল একটা ডাইভার্সন মাত্র, আসল লক্ষ্যটা অন্য জায়গায়। বিক্রম রক্তাক্ত অবস্থায় ফোন করলেন হেডকোয়ার্টারে। স্যার, এটা শুধু করিডোর দখলের লড়াই ছিল না, উইভারের আসল মাস্টার মাইন্ড অন্য কোথাও বসে আছে। আমাদের এখনই দিল্লিতে রেড অ্যালার্ট জারি করতে হবে। শিলিগুড়ি করিডোরে সেই রক্তক্ষয়ী ভোরের পর বিক্রম ভেবেছিলেন হয়তো বিপদটা কেটে গিয়েছে, কিন্তু ল্যাপটপে সেই স্ক্রিনটা তার ভুল এক নিমেষে ভেঙে দিল। ষড়যন্ত্রের জাল শিলিগুড়ির চা বাগান ছাড়িয়ে এখন ভারতের ক্ষমতার অলিন্দে, অর্থাৎ রাজধানী দিল্লি। তিন দিন পর দিল্লির নর্থ ব্লকের এক অতি গোপনীয় মিটিং রুমে বিক্রম বসে আছেন। তার কাঁধে তখনও ব্যান্ডেজ, মুখে পূর্ব ক্লান্তির ছাপ পুরোপুরি মুছে যায়নি। সামনে বসে আছেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যাকে সবাই চাণক্য বলে চেনে। গুড জব, তোমার সাহসিকতার জন্য আজকে শিলিগুড়ি করিডোর সুরক্ষিত। কিন্তু উইভার যা বলেছে সেটা যদি সত্যি হয়, তবে আমরা এক বিশাল আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছি। বিক্রম ল্যাপটপটা এগিয়ে দিলেন। স্যার, উইভারের নেটওয়ার্ক শুধু উত্তরবঙ্গে সীমাবদ্ধ ছিল তাই নয়, তারা শিলিগুড়ি করিডোরকে ব্যবহার করেছিল একটা ডাইভার্সন হিসাবে। যখন আমাদের সমস্ত নজর, সমস্ত সেনাবাহিনী আর ইন্টেলিজেন্স উত্তর ভাগে ব্যস্ত ছিল, তখন তারা দিল্লির ভেতরে সলিড স্টেট এক্সপ্লোসিভ আর সাইবার ভাইরাস ঢুকিয়ে দিয়েছে। কী ধরনের ভাইরাস? এমন একটা ট্রোজান যা আমাদের পাওয়ার গ্রিড আর এয়ার ট্রাফিক কন্ট্রোলকে একসাথে অকেজো করে দিতে পারে। ওরা চাচ্ছে দিল্লিকে সম্পূর্ণ ব্ল্যাক আউটে নিয়ে যেতে। ঠিক সেই সময় ট্যাব হাতে ঈশানী রুমে ঢুকল। স্যার, একটা খারাপ খবর আছে।
ওয়েভার জেল থেকে পালানোর চেষ্টা করেনি, সে জেলেই বিষ খেয়ে আত্মহত্যা করেছে। মারা যাওয়ার আগে সে দেওয়ালে একটা কোড লিখে গেছে, P74। বিক্রমের মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করলো। P74 কি হতে পারে? কোনো জায়গার নাম, কোনো রাসায়নিক, নাকি কোনো বিশেষ দিন? দিল্লির মানচিত্র পরীক্ষা করতে করতে ঈশানী হঠাৎ চিৎকার করে উঠল। স্যার, দিল্লির পালাম এলাকায় একটা পুরনো আন্ডারগ্রাউন্ড পাইপলাইন আছে যার নাম প্রজেক্ট 74। এটা ব্রিটিশ আমলের একটা ড্রেনেজ সিস্টেম যা সরাসরি পার্লামেন্ট হাউসের নিচে দিয়ে গেছে। শুনে বিক্রমের শির দ্বারা দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। ওরা মাটির নিচ দিয়ে আক্রমণ করতে চায়। পার্লামেন্ট সেশন চলছে এখন, আর দেশের সমস্ত ভিআইপি সেখানে উপস্থিত। বিক্রম আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি কমান্ডো বাহিনী নিয়ে দ্রুত পালামের সেই পরিত্যক্ত প্রবেশ পথের দিকে রওনা হলেন। পুরনো দিল্লির অলিগলি পেরিয়ে তারা পৌঁছলেন এক জং ধরা লোহার ম্যানহোলের সামনে। জায়গাটা নির্জন, ঝোপে ঝাড়ে ঢাকা। বিক্রম টর্চ জেলে নিচে নামলেন। নর্দমার পচা গন্ধে আর গুমোট গরমে দমটা বন্ধ হয়ে আসছিল। সুড়ঙ্গের ভিতরে প্রায় 8 মাইল হাঁটার পর তারা একটা যান্ত্রিক শব্দ শুনতে পেলেন। স্টপ! ফিসফিস করে বললেন বিক্রম। সামনে দেখা গেল একটা বিশাল বড় ড্রিলিং মেশিন, তার পাশে 4 জন লোক। তারা বড় বড় নীল ড্রাম থেকে এক ধরনের গ্যাস পাইপলাইনের ভিতর পাম্প করছে। ঈশানী সেন্সর দিয়ে চেক করে ফিসফিসিয়ে বলল, স্যার, ওটা সারিন গ্যাস। ওটা যদি পার্লামেন্টের এসি ভেন্টের মাধ্যমে ভেতরে ঢুকে যায় তবে কয়েক মিনিটের মধ্যেই কয়েকশো মানুষের মৃত্যু হবে। বিক্রম ইশারা করতেই অর্জুন এবং কমান্ডোরা পজিশন নিলেন। স্টার্ট অপারেশন ক্লিন আপ। বিক্রমের নির্দেশের সাথে সাথেই সুড়ঙ্গের ভিতর শুরু হলো এক ভয়ঙ্কর সংঘর্ষ। অন্ধকারের ভিতরে আগুনের ঝলকানি আর গুলির শব্দে সুড়ঙ্গটা কেঁপে উঠেছে। ষড়যন্ত্রকারীরা তৈরি ছিল, তারা আধুনিক সাবমেশিন গান দিয়ে পাল্টা আক্রমণ করল। বিক্রম একটা বড় পাথরের আড়ালে নিজেকে বাঁচিয়ে ক্রমাগত গুলি চালালেন। একজন ষড়যন্ত্রকারী ড্রামটার কাছে গিয়ে একটা ছোট্ট ডিটোনেটর টিপতে যাচ্ছিল। বিক্রম লক্ষ্য স্থির করে তার হাতে গুলি করলেন। লোকটা চিৎকার করে পড়ে গেল, কিন্তু বিপদ কাটল না। এদিকে লড়াইয়ের মাঝে ড্রিলিং মেশিনটায় আগুন লেগে গিয়েছে। পাশেই ছিল গ্যাসের ড্রাম। যদি ওটা ফেটে যায় তবে পুরো সুড়ঙ্গটা ধসে পড়বে আর গ্যাস ছড়িয়ে পড়বে আশেপাশে। অর্জুন, ঈশানীকে নিয়ে বেরিয়ে যাও, আমি ড্রোনটা সরাচ্ছি। না স্যার, আপনি একা পারবেন না। ইটস অ্যান অর্ডার ক্যাপ্টেন, গো। অর্জুন অনিচ্ছা সত্ত্বেও ঈশানীকে নিয়ে পিছু হটল। বিক্রম তার সমস্ত শক্তি দিয়ে সেই ভারী ড্রামটাকে আগুনের থেকে দূরে সরানোর চেষ্টা করতে লাগলেন। আগুনের শিখা তখন তার গায়ের খুব কাছে। উত্তাপে তার চামড়া রীতিমতো জ্বলে যাচ্ছে। ড্রামটা সরাতে সরাতে বিক্রম দেখলেন তার হাতের ঘড়িটা। সেশন শেষ হতে আর মাত্র 5 মিনিট বাকি। যদি এর মধ্যে গ্যাসটা লিক করে তাহলে সব শেষ। তিনি একটা লোহার রড দিয়ে ড্রামের ভাল্বটা শক্ত করে বন্ধ করবার চেষ্টা করলেন। বিক্রম দরদর করে ঘামছেন রীতিমতো। ঠিক সেই মুহূর্তে সুড়ঙ্গের ছাদ থেকে একটা বড় চাঙড় খসে পড়ল তার পায়ের নিচে। বিক্রম শেষবারের মতো টান দিলেন। ক্ল্যাঙ্ক শব্দে ভাল্বটা আটকে গেল। আগুনটা তখন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু ধোঁয়ায় চারপাশ রীতিমতো অন্ধকার। বিক্রমের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তিনি হামাগুড়ি দিয়ে সুড়ঙ্গের বাইরের দিকে এগোতে লাগলেন, কিন্তু ওই বিষাক্ত গ্যাসের প্রভাবে ওই সুড়ঙ্গের ভিতরে বিক্রম অজ্ঞান হয়ে গিয়েছিল।
বিক্রমের যখন জ্ঞান ফিরল তখন সুড়ঙ্গের মুখ দিয়ে তিনি বাইরে বেরিয়ে এলেন। বাইরে ভোরের আলো ফুটেছে। দিল্লির আকাশে সাধারণ মানুষ প্রতিদিনের মতো কাজে বেরোচ্ছে, কিন্তু কেউ জানে না মাটির কয়েক ফুট নিচে আজ কি ভয়ঙ্কর ধ্বংসলীলা ঘটে যেতে পারত। চাণক্য নিজে সেখানে উপস্থিত ছিলেন। তিনি বিক্রমকে দেখে জড়িয়ে ধরলেন, বললেন, বিক্রম, তুমি আজ শুধু দিল্লি নয়, ভারতের গণতন্ত্রকে বাঁচালে। বিক্রম মৃদু হাসলেন। থ্যাংক ইউ স্যার। আসলে ষড়যন্ত্রকারীরা সবসময় নতুন নতুন করিডোর খোঁজে। আজ শিলিগুড়ি, কাল দিল্লি। আমাদের চোখ সবসময় খোলা রাখতে হবে। 1 সপ্তাহ কেটে গিয়েছে। বিক্রম তার অফিসে বসে কফি খাচ্ছিলেন। এমন সময় ঈশানী একটা ফাইল হাতে নিয়ে ঘরে ঢুকল। স্যার, একটা অদ্ভুত জিনিস পাওয়া গেছে। ওয়েভারের শরীরে যে বিষ পাওয়া গিয়েছিল তা কোনো ল্যাবরেটরিতে তৈরি নয়। ওটা হিমালয়ের এক বিশেষ ধরনের শিকড় থেকে তৈরি। আর ওই শিকড়টা শুধুমাত্র তিব্বতের একটা নির্দিষ্ট এলাকায় পাওয়া যায়। বিক্রম কফির কাপে চুমুক দিতে দিতে জানালার বাইরে তাকালেন। তিনি জানেন এই লড়াইটা কোনো একটা মানুষ কিংবা কোনো একটা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। এটা এক অদৃশ্য আদর্শের বিরুদ্ধে যুদ্ধ, যা কোনো সীমানা সামিয়ানা কোনো কিছুই মানতে নারাজ। ল্যাপটপের স্ক্রিনে আবারও একটা মেল এলো। কোনো সাবজেক্ট নেই, শুধু একটা ছবি। শিলিগুড়ি করিডোরের একটা স্যাটেলাইট ইমেজ আর তার উপর একটা ক্রস চিহ্ন। বিক্রম মুচকি হাসলেন। তিনি কিবোর্ডে টাইপ করলেন, ব্রিং ইট অন, উই আর ওয়াচিং। বিক্রমের লড়াই এবার আর সমতলে সীমাবদ্ধ রইল না। ষড়যন্ত্রের শিখর খুঁজতে তাকে এবার পাড়ি দিতে হবে তিব্বতের হিমশীতল পাহাড় আর নেপালের দুর্গম উপত্যকায়। শিলিগুড়ি করিডোর রক্ষা পেলেও মাস্টারমাইন্ড এখনো অধরা। শিলিগুড়ি থেকে হেলিকপ্টার করে বিক্রম আর অর্জুন পৌঁছলেন নেপালের উত্তর সীমান্তে। সেখান থেকে তিব্বতের সীমানা খুব কাছে। চারিদিকে শুধু সাদা বরফ আর হাড় কাঁপানো ঠান্ডা। তাদের গায়ে ভারী বুলেট প্রুফ জ্যাকেট আর চোখে পোলারাইজ চশমা। স্যার, এই পাহাড়ে অক্সিজেন খুবই কম স্যার। আর যা দেখতে পাচ্ছি আমাদের হাতে কিন্তু খুব একটা সময় নেই, মাত্র 12 ঘন্টা সময় আছে স্যার। অর্জুন জিপিএস চেক করতে করতে বলল। ঈশানী কলকাতা থেকে তাদের গাইড করছিল। বিক্রম স্যার, ওয়েভারের শরীরে যে বিষ পাওয়া গিয়েছিল তার উৎস হলো সাংপো উপত্যকার একটি নিষিদ্ধ মঠ। মানচিত্রে এই মঠটির কোনো অস্তিত্ব নেই, কিন্তু পুরনো ব্রিটিশ সার্ভে ম্যাপে এর নাম ছিল দ্য মনস্ট্রি অফ সাইলেন্স। বিক্রম বরফের উপর দিয়ে হাঁটতে হাঁটতে সামনে তাকাল। অনেক উঁচুতে একটা পাথুরে পাহাড়ের গায়ে কালো একটা ইমারত দেখা যাচ্ছে। ওটাই কি তবে ষড়যন্ত্রের আসল উৎস? হঠাৎ বাতাসের শব্দ ঝাঁপিয়ে একটা তীক্ষ্ণ শীষ শোনা গেল। বিক্রম তড়িৎ গতিতে অর্জুনকে ধাক্কা দিয়ে বরফের উপর শুয়ে পড়লেন। পরের মুহূর্তেই একটা স্নাইপার বুলেট তাদের মাথার উপর দিয়ে চলে গেল। স্নাইপার? স্যার, টেক পজিশন! গর্জন করে উঠল অর্জুন। বরফের স্তূপের আড়ালে লুকিয়ে বিক্রম তার দূরবীন দিয়ে পাহাড়ের খাঁজগুলো ভালো করে দেখতে লাগলেন। কোথাও কোনো নাড়াচাড়া নেই, অথচ তিনি জানেন এই সাদা চাদরের নিচেই জম লুকিয়ে আছে। ওরা আমাদের জন্যই অপেক্ষা করছিল, নিচু স্বরে বলল বিক্রম। অর্জুন, তুমি ডান দিক দিয়ে ঘুরে যাও, আমি ওকে ব্যস্ত রাখছি। বলি বিক্রম একটা পাথর ছুঁড়ে মারলেন উল্টো দিকে। স্নাইপার আবারও গুলি চালাল। সেই আলোর ঝলকানি দেখেই বিক্রম বুঝে গেলেন শত্রুর অবস্থানটা ঠিক কোথায়।
তিনি তার স্নাইপার রাইফেলটা তুলে নিয়ে 1 সেকেন্ডের একাগ্রতার পর ট্রিগার টিপলেন। পাহাড়ের খাঁজ থেকে একটা দেহ গড়িয়ে বরফের উপর আছড়ে পড়ল। কিন্তু এটা তো সবেমাত্র শুরু। মঠের দরজা খুলে বেরিয়ে এলো ডজন খানিক সশস্ত্র লোক। তাদের পরনে স্থানীয় পোশাক হলেও হাতের অস্ত্রগুলো অত্যাধুনিক। তীব্র লড়াইয়ের পর বিক্রম আর অর্জুন মঠের প্রধান ফটক পর্যন্ত পৌঁছতে সফল হলেন। ভেতরে পা দিতেই একটা অদ্ভুত চন্দন আর পোড়া বারুদের গন্ধ ওদের নাকে এলো। মঠের ভিতর কোনো সন্ন্যাসী নেই, আছে সারি সারি সার্ভার আর কমিউনিকেশন অ্যান্টেনা। যেটা দেখতে পাচ্ছি এটা তো কোনো মঠ নয়, এ তো একটা হাইটেক কমান্ড সেন্টার। অবাক হয়ে বলল অর্জুন। বিক্রম একটা বড় ঘরের ভিতর ঢুকলেন। সেখানে একটা বড় স্ক্রিনে শিলিগুড়ি করিডোর, সিকিম এবং ভুটান সীমান্তের লাইভ ফিড চলছে। মাঝখানে একটা চেয়ারে বসে আছে একজন বৃদ্ধ মানুষ। তার লম্বা দাড়ি, চোখে তীক্ষ্ণ চাহনি। তাহলে আপনি তবে দ্য শ্যাডো? বিক্রম পিস্তল তাক করে জিজ্ঞেস করলেন। বৃদ্ধ হাসলেন। বিক্রম বাবু, আপনার নাম তো অনেক শুনেছি। আপনি ভাবছেন শিলিগুড়ি করিডোর রক্ষা করে আপনি ইন্ডিয়াকে বাঁচিয়েছেন? আজ্ঞে না মশাই, ওই করিডোরটা ছিল শুধু একটা পরীক্ষা। আমরা দেখতে চেয়েছিলাম ইন্ডিয়ান আর্মি কত দ্রুত রেসপন্স করে। আপনার আসল প্ল্যানিংটা কি বলুন তো? শুনুন তবে, আমাদের আসল পরিকল্পনা হলো গ্রেট হিমালয়ান টিয়ার। আমরা পাহাড়ে এমন কিছু কৃত্রিম ভূমিকম্প বা ল্যান্ডস্লাইড তৈরি করব, যা দিয়ে ভারতের পুরো উত্তরের জলবিদ্যুৎ প্রকল্প আর বাঁধগুলো ধ্বংস হয়ে যাবে। উত্তরবঙ্গ আর অসম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কোনো বুলেটেরই দরকার পড়বে না, প্রকৃতি আপনাদের শেষ করে দেবে। বৃদ্ধ একটা রিমোট তুলে ধরলেন। এই মঠের নিচে আমরা ভূগর্ভস্থ টানেলে হাই ফ্রিকোয়েন্সি পালস জেনারেটর বসিয়েছি, আর 10 মিনিটের মধ্যেই প্রথম কম্পন শুরু হবে। তিস্তার ব্রহ্মপুত্রের বাঁধগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বিক্রম বুঝতে পারলেন হাতে সময় একদম নেই। তিনি বৃদ্ধের উপর ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু বৃদ্ধের দেহরক্ষীরা আড়াল থেকে বেরিয়ে এসে বিক্রমকে আক্রমণ করল। অর্জুন তখন সার্ভার রুমে ঈশানীর সাথে যোগাযোগ করবার চেষ্টা করছে। ঈশানী, ওরা ফ্রিকোয়েন্সি পালস ইউজ করছে। কোনোভাবে কি এটা জ্যাম করা সম্ভব? স্যার, একমাত্র উপায় হলো এই জেনারেটরের পাওয়ার সোর্সটা উড়িয়ে দেওয়া, কিন্তু এটা মঠের একদম নিচে, 100 ফুট গভীর। বিক্রম লড়াই করতে করতে সিঁড়ির দিকে দৌড়লেন। তাকে নিচের তলায় পৌঁছতেই হবে। বৃদ্ধ তার পিছনে পিস্তল নিয়ে তাড়া করেছে। নিচে নেমে বিক্রম দেখলেন একটা বিশাল বড় যন্ত্র, যা থেকে একটা অদ্ভুত গুঞ্জন শব্দ বেরোচ্ছে। দেওয়ালগুলো কাঁপতে শুরু করেছে। ওপর থেকে পাথরের টুকরো খসে পড়ছে। থামুন বিক্রম, আপনি যদি এই যন্ত্রটা নষ্ট করেন তবে পুরো পাহাড় কিন্তু ধসে পড়বে। আপনি নিজেও বাঁচবেন না। দেশ বাঁচলে আমি বাঁচব, এটাই আমার মন্ত্র। শান্ত স্বরে বলল বিক্রম। তিনি তার বেল্ট থেকে একটা গ্রেনেড বার করলেন। পিনটা দাঁত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে বৃদ্ধের চোখের পলক পড়বার আগেই গ্রেনেডটা জেনারেটরের মূল কোরের ভিতর ছুড়ে দিলেন। একটা বিশাল বিস্ফোরণ, ধোঁয়া আর পাথরের ধুলোয় সব ঝাপসা হয়ে এলো। পুরো পাহাড়টা যেন একবার কেঁপে উঠে আবারও থমকে গেল। বিক্রম ছিটকে দেওয়ালের কোণায় পড়ে গিয়েছেন। কিছুক্ষণ দীর্ঘ নীরবতা, তারপর সেই ভয়ঙ্কর গুঞ্জন থেমে গেল। কম্পনটাও ধীরে ধীরে বন্ধ হয়ে এসেছে। অর্জুন উপর থেকে চিৎকার করতে করতে নিচে নেমে এলেন। স্যার, স্যার, আপনি কোথায়? ধ্বংসস্তূপের নিচ থেকে বিক্রমের হাতটা নড়ে উঠল। অর্জুন আর কমান্ডোরা মিলে তাকে টেনে বার করলেন।
বিক্রম রক্তাক্ত অবস্থায়, কিন্তু তবু তার মুখে এক চিলতে হাসি লেগে আছে। জেনারেটর, ওটা কি শেষ? হ্যাঁ স্যার, সিগন্যাল বন্ধ হয়ে গেছে। আইবি থেকে এটাই খবর এসেছে যে আমাদের বাঁধগুলো এখন সুরক্ষিত আছে। জেনারেটর শেষ হলেও আমি শেষ হইনি চান্নাল। বৃদ্ধ ওই বিস্ফোরণের মধ্যে থেকে বেরিয়ে এলেন। তারও পুরো শরীর রক্তাক্ত, তবে হাতে একটা বন্দুক রয়েছে। বন্দুকটা বিক্রমের দিকে তাক করা। তুমি কি ভাবলে আমার প্ল্যান নষ্ট করে তুমি এখান থেকে সুরক্ষিতভাবে বেরিয়ে যাবে? তা তো হতে পারে না। বিক্রম লক্ষ্য করল অর্জুনের কোমরে ছোট্ট একটা পিস্তল গোজা আছে। হঠাৎ বাইরে হেলিকপ্টারের শব্দে বৃদ্ধ একটু অন্যমনস্ক হতেই বিক্রম তাড়াতাড়ি অর্জুনের কোমরের পিস্তলটি বার করে সরাসরি বৃদ্ধের কপালে গুলি করলেন। সেকেন্ডের মধ্যে বৃদ্ধের নিথর দেহ সামনে লুটিয়ে পড়ল। এক মাস পর শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের কাছে একটা ক্যাফেতে বসে বিক্রম কফি খাচ্ছেন। তার হাতে আজকের খবরের কাগজ। হেডলাইন: বর্ডার সিকিউরিটি টাইটেন্ড, নিউ স্ট্র্যাটেজিক কমান্ড ইন নর্থ বেঙ্গল। স্যার, এবার কি আপনি একটু ছুটি নেবেন? ঈশানীর কথায় বিক্রম জানালার বাইরে তাকালেন। দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। বিক্রম জানেন শান্তি খুব একটা দীর্ঘস্থায়ী বস্তু নয়। দ্য শ্যাডো মারা গেলেও হয়তো তার নেটওয়ার্ক অন্য কোথাও আবারও মাথাচাড়া দিতে পারে। কিন্তু যতক্ষণ বিক্রমরা জেগে আছেন ততক্ষণ শিলিগুড়ি করিডোর কেন, ভারতের 1 ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না। বিক্রম কফির শেষ চুমুকটা দিয়ে বললেন, ছুটি গোয়েন্দাদের অভিধানে ওটা নেই ঈশানী। চলো, নতুন একটা লিড পাওয়া গেছে মালদা সীমান্তে। নেপালে সেই তুষার শীতল মঠ থেকে ফিরে বিক্রম ভেবেছিলেন হয়তো দ্য শ্যাডোয়ের মৃত্যুর পর সবকিছু ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। কিন্তু মালদা সীমান্তের 0 পয়েন্ট থেকে আসা একটি গোয়েন্দা রিপোর্ট তার রাতের ঘুম কেড়ে নিল। ঈশানী ল্যাপটপের স্ক্রিনে একটি থার্মাল ইমেজিং ম্যাপ দেখালো। স্যার দেখুন, উত্তরবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তের কাছে একটা নির্দিষ্ট এলাকায় মাটির নিচে অস্বাভাবিক তাপমাত্রা ধরা পড়েছে। এটা কোনো প্রাকৃতিক তাপ নয়, বরং উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইন বা ডেটা সেন্টারের তাপ। মালদার কালিয়াচক এলাকা, ওটা তো এমনিতেই জাল নোট আর চোরা চালানোর জন্য কুখ্যাত, কিন্তু ওখানে ডেটা সেন্টার কেন? শুধু ডেটা সেন্টার নয় স্যার, বা আমার ধারণা ওটা একটা আন্ডারগ্রাউন্ড ড্রোন বেস। শিলিগুড়ি করিডর দখলের প্রথম দুটো চেষ্টা ফেল করার পর ওরা এখন আকাশপথ বেছে নিয়েছে, কিন্তু রেডারে ধরা না পড়ার জন্য ওরা ড্রোনগুলোকে মাটির নিচ থেকে লঞ্চ করার প্রযুক্তি ব্যবহার করছে। বিক্রম আর অর্জুন এবার আর আর্মি ইউনিফর্মে নয়, বরং সাধারণ মৎস্যজীবীর ছদ্মবেশে মালদার কালনা নদীর তীরে পৌঁছলেন। চারিদিকে ঘন কুয়াশা আর পচা পাটের গন্ধ। নদীর ওপারে একটা জীর্ণ ডালকল দেখা যাচ্ছে। বাইরে থেকে মনে হবে বন্ধ হয়ে পড়ে আছে কয়েক বছর ধরে, কিন্তু বিক্রম লক্ষ্য করলেন সেই কলের ছাদ দিয়ে কোনো ধোঁয়া বেরোচ্ছে না, অথচ সেখানে বসানো রয়েছে বিশাল আকার এয়ার কন্ডিশনের ইউনিট। অর্জুন, ওই ডাল কলটাই হলো ওদের সদর দপ্তর। ড্রোনের কন্ট্রোল রুম ওখানেই আছে। নিচু স্বরে বললেন বিক্রম। তারা যখন চুপি চুপি কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভিতরে ঢুকবার চেষ্টা করছিল, ঠিক তখনই হঠাৎ বিক্রমের ফোনের এনক্রিপ্টেড মেসেঞ্জারে একটা মেসেজ এলো। প্রেরক অজানা,
তাতে লেখা আছে, বিক্রম, তুমি কি জানো তোমার নিজের দপ্তরেই একজন বিশ্বাসঘাতক আছে? বিক্রম মেসেজটা পড়ে থমকে দাঁড়ালেন। এই মুহূর্তে এই মেসেজটা তাকে বিভ্রান্ত করার চাল নাকি গোপনীয় শুভাকাঙ্ক্ষী সতর্কবার্তা, এটাই বোঝা বড় দায় ঠেকল বিক্রমের। অর্জুন বিক্রমের থমকে যাওয়া দেখে ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, কি হলো স্যার? কোনো সমস্যা হয়েছে? মেসেজটা বিক্রম অর্জুনকে দেখালেন না, তিনি কেবল অর্জুনের চোখের দিকে তাকালেন। অর্জুন তার বহু বছরের সঙ্গী, বহু যুদ্ধের সাথী, কিন্তু গোয়েন্দা দুনিয়ায় কাউকে কি 100% বিশ্বাস করা যায়? কিছু না, চলো ভেতরে যেতে হবে। বিক্রম নিজেকে সামলে নিলেন। ডালকলের ভিতর ঢোকবার পর তারা যা দেখলেন তা কোনো কল্পবিজ্ঞান সিনেমার চেয়ে কম কিছু নয়। কয়েক ডজন সুইসাইড ড্রোন সারিবদ্ধভাবে রাখা। এই ড্রোনগুলো ওজনে খুব হালকা, কিন্তু কয়েক কেজি RDX বহন করতে সক্ষম। এদের লক্ষ্য হলো শিলিগুড়ি করিডোরের সেই স্ট্র্যাটেজিক ব্রিজগুলো যেগুলো আগে বোমা মেরে ওড়ানো সম্ভব হয়নি। হঠাৎ ঘরের আলোগুলো জ্বলে উঠল। পেছনে ডজন খানেক গানম্যান নিয়ে দাঁড়িয়ে আছেন এমন একজন মানুষ যাকে দেখে বিক্রমের পায়ের নিচের মাটি সরে গেল। তিনি আইবির জয়েন্ট ডিরেক্টর মিস্টার PK রাও, বিক্রমের প্রাথমিক সময়ের মেন্টর। স্যার, আপনি এখানে? বিক্রমের গলায় একটা অবিশ্বাসী সুর মিশে আছে। রাও সাহেব হাসলেন, তবে সেই হাসিতে কোনো মমতা ছিল না। বিক্রম, আইডিওলজি দিয়ে পেট ভরে না। শিলিগুড়ি করিডোর বিচ্ছিন্ন হলে এই অঞ্চলের জিওপলিটিক্সের খেলাই বদলে যাবে, আর তার জন্য যে অঙ্কের টাকা বিদেশি শক্তিরা আমাকে অফার করেছে তা দিয়ে 10টা প্রজন্মের ফিউচার আমি নিরাপদ করেই নিয়েছি। রাও সাহেবের নির্দেশে 8 জন সশস্ত্র গানম্যান বিক্রম আর অর্জুনকে ঘিরে ধরল। চারিদিকে পচা পাটের গন্ধ আর নোনা বাতাসের মাঝে রাও সাহেবের অট্টহাসি প্রতিধ্বনিত হচ্ছে। অনেক হয়েছে বিক্রম, এবার ইতিহাসের সাক্ষী হও। ড্রোনগুলো লঞ্চ করো, টাইমার সেট করো, আর লোকেশন শিলিগুড়ির মহানন্দা ব্রিজ। গর্জন করে উঠলেন রাও। ডালকলের বিশাল ছাদটা এবারে যান্ত্রিক শব্দে স্লাইড করে খুলে গেল। একের পর এক ড্রোনের মোটর স্টার্ট হওয়ার তীব্র গো গো আওয়াজ পাওয়া যাচ্ছে। এই ড্রোনগুলো সাধারণ ড্রোন নয়, এগুলোতে উন্নত স্টেলথ টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যা ভারতীয় র্যাডারকে অনায়াসে ফাঁকি দিতে সক্ষম। বিক্রম লক্ষ্য করলেন ড্রোনের মূল মাদারবোর্ডগুলি ফরেন মেড হওয়ার কারণে ঈশানী দূর থেকে সফটওয়্যার আপডেট করতে পারেনি, কিন্তু তার তীক্ষ্ণ চোখ হঠাৎ কন্ট্রোল রুমের মেইন টার্মিনালের দিকে গেল। সেখানে জ্বলজ্বল করছে ঈশানী তৈরি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ইন্টারফেস। বিক্রম জানতেন এই ড্রোনগুলো ওড়ার জন্য যে কমান্ড ব্যবহার করা হচ্ছে তা ঈশানী ডিজাইন করা একটি AES 256 এনক্রিপশন সার্ভারের মাধ্যমে যাচ্ছে। ওই সার্ভারটি এখন ড্রোনগুলোকে চিকেন স্নেক করিডোরের দিকে নিয়ে যাওয়ার জন্য একমাত্র পথপ্রদর্শক। বিক্রমের ঠোঁটে একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠল। তিনি তার হাতের বিশেষ ঘড়ির মাধ্যমে ঈশানীকে একটা বাইনারি ট্রিগার সিগন্যাল পাঠালেন। স্যার, আপনি দেশ বিক্রি করছেন ঠিকই, কিন্তু একটা বড় ভুল করে ফেলেছেন। শান্ত স্বরে বললেন বিক্রম। রাও সাহেব ভুরু কুঁচকে তাকালেন। কে কে বলতে চাইছো তুমি? স্যার,
এই ড্রোনগুলোর হার্ডওয়্যার হয়তো বিদেশি, কিন্তু এগুলো যে জিসিএস স্টেশনের উপর ভিত্তি করে উঠছে তার এনক্রিপশন কি আমার কাছে আছে। ওই AES 256 সার্ভারটি এখন আর আপনার নির্দেশে চলবে না। বিক্রমের আত্মবিশ্বাসী কণ্ঠস্বর রাওকে কাঁপিয়ে দিল। রাও সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। কি বলছো তুমি? এটা অসম্ভব। এই সিস্টেম হ্যাক করা যায় না। ঠিক সেই মুহূর্তে কম্পিউটারের স্ক্রিনে লাল অক্ষরে বড় বড় ফন্টে ফুটে উঠল, AES 256. Key bypassed. Command overridden. Target recalibrated. ঈশানী কলকাতা থেকে সেই এনক্রিপশন সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। ড্রোনগুলো আকাশপথের মাঝপথেই থমকে গেল। তাদের জিপিএস কোঅর্ডিনেট বদলে গেছে। শিলিগুড়ির বদলে ড্রোনগুলোর নাক এখন ঘুরে গিয়েছে সরাসরি এই ডালকলের দিকেই। সবাই পালা, ড্রোনগুলো ফিরে আসছে। চিৎকার করে উঠলেন রাও। পুরো গুদামের ভিতর শুরু হলো এক বিশৃঙ্খল লড়াই। ড্রোনগুলোর প্রত্যাবর্তনের আতঙ্কে গানম্যানদের হাত কাঁপতে শুরু করেছে। বিক্রম আর অর্জুন সেই সুযোগে ঝাঁপিয়ে পড়লেন তাদের উপর। হাতাহাতি, লড়াই, ভাঙা বাটের বস্তা আর ধুলোর মেঘের মাঝে বিক্রম রাও সাহেবের উপর চড়াও হলেন। সজোরে একটি ঘুষি রাওয়ের চোয়ালে বসিয়ে তাকে মাটিতে ফেলে দিলেন বিক্রম। তারপর রাওয়ের পকেট থেকে ছো মেরে ড্রোনের সেই ডিজিটাল কিল সুইচ বার করে নিলেন। আপনার খেলা শেষ স্যার। দেশদ্রোহিতার মাসুল এবার আপনাকে এই আগুনে দিতে হবে। বিক্রমের কণ্ঠস্বর ইস্পাতের মতো কঠিন। বিস্ফোরণগুলো যখন শুরু হলো তখন বিক্রম আর অর্জুন কোনো মতে ডালকল থেকে কয়েকশো মিটার দূরে ঝোপের আড়ালে আশ্রয় নিয়েছে। একের পর এক ড্রোন বিস্ফোরিত হতে থাকলো কারখানার ভিতরেই। আগুন আর ধোঁয়ার কুণ্ডলী মালদার আকাশের কয়েক মাইল দূর থেকে দেখা যাচ্ছিল। রাও সাহেব কারখানার ভেতর থেকে বেরোতে পারলেন না। ষড়যন্ত্রের হোতা নিজেই নিজের ষড়যন্ত্রের আগুনে ছাই হয়ে গেলেন। ভোরবেলা যখন বিএসএফ এবং স্থানীয় পুলিশ এলাকাটি ঘেরাও করল, বিক্রম তখন রক্তাক্ত অবস্থায় নদীর পাড়ে বসে আছেন। হঠাৎ ঈশানীর ফোন এলো। স্যার আপনি ঠিক আছেন? ঈশানীর গলার স্বর আতঙ্কিত কম্পনে আবদ্ধ। হ্যাঁ শানি, শিলিগুড়ি করিডোর আজ সুরক্ষিত, কিন্তু আমাদের ভেতরের জঞ্জাল পরিষ্কার করতে হবে। রাও একা ছিল না, দিল্লিতে আরো অনেকেই আছে যারা এই ষড়যন্ত্রে লিপ্ত। কয়েক সপ্তাহ পর বিক্রমকে সসম্মানে দিল্লিতে ডেকে পাঠানো হলো। পার্লামেন্ট অ্যাটাক এবং শিলিগুড়ি করিডোর ষড়যন্ত্র নস্যাৎ করবার জন্য তাকে বিশেষ সাম্মানিক পুরস্কার দেওয়ার প্রস্তাব করা হয়েছে, কিন্তু বিক্রম নম্রভাবেই তা প্রত্যাখ্যান করেছেন। স্যার, একজন গোয়েন্দার পরিচয় তার কাজে, তার পদকে নয়। কথাটা তিনি চাণক্যকে বললেন। বিক্রম এখন শিলিগুড়ির সেই মহানন্দা ব্রিজের উপরেই দাঁড়িয়ে আছেন। নিচ থেকে তিস্তার জল কলু কলু রবে বয়ে চলেছে। উপর দিয়ে একটা ট্রেন যাচ্ছে আসামের দিকে। হাজার হাজার মানুষ নির্ভয় যাতায়াত করছে। তারা কেউ জানে না মাত্র কয়েকদিন আগেই এই শান্ত পরিবেশটা চিরতরে শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। বিক্রম পকেট থেকে তার পুরনো ডায়েরিটা বার করলেন, যার প্রথম পাতায় লেখা ছিল ভারত এক এবং অবিভাজ্য। তিনি ডায়েরিটা বন্ধ করে চশমাটা ঠিক করলেন। তার ফোনে আবারও একটা মেসেজ এলো। মালদা সীমান্তের ওপার থেকে নতুন কোনো গতিবিধি ধরা পড়েছে। বিক্রম আর দেরি করলেন না, তিনি তার জিপের দিকে এগিয়ে গেলেন। শিলিগুড়ি করিডোর আজ শান্ত, কিন্তু এই শান্তির দাম হলো চিরস্থায়ী সতর্কতা।
বিক্রম স্যান্যাল যতদিন বেঁচে আছেন, ভারত মাতার এই সরু গলা নলি কেউ কাটতে পারবে না। বছরের পর বছর কেটে যাবে, শিলিগুড়ি করিডোর ভারতের উন্নয়নের এক মহাসড়কে পরিণত হয়তো হবে, কিন্তু গোয়েন্দা দপ্তরের আর্কাইভে এই রুদ্ধশ্বাস অপারেশন ত্রিশূল একটি অমর কাহিনীর নাম হয়ে বেঁচে থাকবে। বিক্রম স্যান্যাল একদিন হয়তো অবসর নেবেন, কিন্তু তার শিখিয়ে যাওয়া সাহস, তার শিখিয়ে যাওয়া দেশপ্রেম বেঁচে থাকবে প্রতিটি নতুন রিক্রুটের মনে। শত্রুরা আসবে, ষড়যন্ত্র হবে, কিন্তু ভারতের আত্মা সেই উত্তরের পাহাড় থেকে দক্ষিণের সমুদ্র পর্যন্ত সব সময় অখণ্ড থাকবে। শুনছিলেন অপারেশন ত্রিশূল। আমাদের আজকের গল্পের মূল নায়ক বিক্রমের চরিত্রে অরুণাভ, ঈশানীর কণ্ঠে অমৃতা, ভিলেন রণজয় সিং এবং দ্য শ্যাডোর ভূমিকায় সম্রাট, রুদ্রর চরিত্রে সুমন, ডিরেক্টর জেনারেল এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের কণ্ঠে রোহন, অর্জুন, ওয়েভা আরও অন্যান্য চরিত্রে রায়ান আর শিবম। সবশেষে গল্পকথক, গল্পের সূত্রধার আমি অনিক। আমাদের আজকের গোটা গল্পে আবহ সঙ্গীতে বিশেষভাবে সাহায্য করেছে কথালিপি প্রোডাকশনস, আমাদের টেকনিক্যাল হেড রাজীব। আমাদের আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। এখন আমরা শুধু ইউটিউবে নই, রয়েছি স্পটিফাইতেও, তাই ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।